এই গল্পটি হলো এক কৃষক পরিবারকে নিয়ে। সেই পরিবারে থাকতো এক কৃষক, তার স্ত্রী এবং তার 4 পুত্র। কৃষক এবং তার স্ত্রী অনেক পরিশ্রম করত। কৃষক তার খেতে দিনরাত খাটতো আর তার স্ত্রী সারা দিন ঘরে খাটতো। কিন্তু তাদের 4 পুত্র খুবই অলস ছিল ও কাজে ফাঁকি দিত। তারা না তাদের বাবাকে খেতে সাহায্য করত, না ঘরে তাদের মাকে কোনো সাহায্য করত। দিন রাত শুধু তাদের বন্ধুদের সাথে এদিক ওদিক ঘোরা, মজা করা, খাওয়া দাওয়া আর আরামি করত। এছাড়া আর কোনো কাজ করত না এই 4 জন। কৃষক ও তার স্ত্রী তাদের ছেলেদের নিয়ে খুবই চিন্তা করত। শুনছো, আমার ছেলেদের নিয়ে খুব চিন্তা হয়। কোনো কাজই এদের পছন্দ হয় না। সারা দিন শুধু অকাজ কুকাজে সময় কাটায়। আমার ভয় হয় এদের না কোনো খারাপ অভ্যেস তৈরি হয়ে যায়। যদি কাজের অভ্যেস না হয়, এরা ভবিষ্যতে কি করবে? আপনি ঠিকই বলেছেন। আমিও কতবার বুঝিয়েছি, কিন্তু একজনও আমার কোনো কথা শোনে না। আমাদের কিছু করতে হবে। আমার বয়সও হচ্ছে। আমার মৃত্যুর পর এই ঘর আর ক্ষেতকে কে সামলাবে? এদের এই ব্যাপারটা অবশ্যই বোঝাতে হবে। আপনি এরম অশুভ কথা বলবেন না। আমার কাছে একটা উপায় আছে, এতে তাদের মতিগতি হতে পারে। উপায়? কি উপায়? কৃষকের স্ত্রী তার কানে কানে কিছু বলল আর হাসতে থাকলো। তোমার মনে হয় এই উপায়টা কাজ করবে? চেষ্টা করে দেখতে তো কোনো ক্ষতি নেই। 2-3 দিন পর কৃষক নিজের শরীর খারাপ হওয়ার ভান করলো। সে খেতেও গেল না, কিন্তু তার পুত্ররা তার দিকে ফিরেও তাকালো না। তারা তাদের বাবার কোনো খবরই নিল না। অবশেষে কৃষক তাদের ছেলেদের ডাকলো আর বলল, পুত্র, আমার শরীরের অবস্থা খুব খারাপ। কোনো ওষুধই কাজ করছে না। আমার মৃত্যুর আগে আমি তোমাদের 4 জনকে কিছু কথা বলে যেতে চাই। শরীর খারাপ তো আপনি আগে কিছু বলেননি কেন? পুত্র, আমি 4 দিন ধরে এই ঘাটে শুয়ে আছি। তোমরা কেউ কিচ্ছু জিজ্ঞেস করনি। বাবা, তোমার কি শুধু এই বলার আছে? মা তো আপনার দেখাশোনা করছে। হ্যাঁ, মা তো আছে। আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে। আমি যাচ্ছি। আরে দাঁড়াও পুত্র, আমার আরো কিছু বলার আছে তোমাদেরকে। একটা গোপন কথা আছে। শুনুন, আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। এটা ঠিক সময় নয় ওদের ওই গোপন কথাটা বলার। কি সে গোপন কথা? বলো না বাবা। না না, এরা এখন বুঝবে না, এখন বলবেন না। আমরা অনেক বড় হয়ে গেছি মা, আর আমরা সব বুঝি। বলো না বাবা, কি সেই গোপন কথা? ঠিক আছে, ঠিক আছে, আমি বলছি তোমাদের। কিন্তু সেই রহস্য অব্দি পৌঁছতে গেলে তোমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে। আমরা সবাই প্রস্তুত বাবা, বলো বলো। অনেক বছর আগে আমার বাবা, মানে তোমাদের দাদু, এক গুপ্তধনের সন্ধান পেয়েছিলেন। সেই গুপ্তধন তিনি তার নিজের ক্ষেতে পুঁতে দিয়েছিলেন। তাতে অনেক রত্ন আর সোনা রূপোর অনেক পয়সা আছে। আমি শুধু একবারই ওই গুপ্তধন থেকে কিছু পয়সা নিয়েছিলাম, যখন তোমাদের মা খুব অসুস্থ হয়ে পড়েছিল। আমার মনে হচ্ছে আমিও আর বেশি দিন বাঁচবো না। এই জন্যেই আমি তোমাদের এসব কথা বলে দিলাম। কিন্তু আমি তোমাদের এটা বলতে পারবো না যে সেই গুপ্তধন কোথায় আছে। গুপ্তধনের নাম শুনেই 4 পুত্রের মধ্যে উচ্ছ্বাস চলে এলো। তারা সবাই কৃষকের কথা মন দিয়ে শুনছিল। কিন্তু তুমি আমাদের কেন বলতে পারবে না যে ওই গুপ্তধন কোথায় আছে? তাহলে আমাদের জন্য এই কাজটা আরো অনেক সহজ হয়ে যাবে বাবা। না পুত্র, ওই গুপ্তধন সেই পাবে যে তাকে খোঁজার জন্য অনেক পরিশ্রম করবে। না হলে তোমাদের ওই নিয়ে কোনো লাভ হবে না। আচ্ছা, এরকম ব্যাপার?
তাহলে তোমাকে বলতে হবে না, আমরা নিজেরাই খুঁজবো। কাল থেকেই আমরা খেতে গিয়ে খুঁড়তে শুরু করব। পরের দিন সকাল হতেই চার পুত্র চাষের সব জিনিস নিয়ে খেতে চলে গেল। তারা খেতে খোঁড়া শুরু করলো। 2 দিন ধরে খোঁড়ার পরেও তারা কিছুই পেল না। দ্বিতীয় দিন ক্লান্ত হয়ে যখন তারা ঘরে এলো, তখন তাদের বাবা মাকে বলল, আমরা 2 দিন ধরে ক্ষেত খুঁড়ে যাচ্ছি, কিন্তু কিচ্ছু পেলাম না। পরিশ্রম করো পুত্র, আমি বলেছিলাম না অনেক পরিশ্রম করতে হবে, তবেই তোমরা সেই গুপ্তধনের খোঁজ পাবে। সাহস হারিও না। আমার কাছে একটা উপায় আছে। তোমরা ক্ষেতের 1 ভাগ প্রথমে খোঁড়ো, তারপর বাকি ক্ষেতে তোমরা এত পরিশ্রম করেছো, তো সেখানে বীজ ছড়াও আর চাষও করে দাও। যতক্ষণে গুপ্তধন পাবে ততদিনে কিছু ফসলও হয়ে যাবে। এমনিতেই অসুস্থতার জন্য তোমাদের বাবা খেতে যেতে পারছেন না, আর কিছুদিনের মধ্যেই ঘরের সব জিনিসও ফুরিয়ে যাবে। মার কথা শুনে ছেলেরা প্রথমে একটু আপত্তি করলো, কিন্তু পরে মেনে নিল। গুপ্তধনের জন্য তাদের সব কিছুই মান্য ছিল। পরের দিন 1 ভাগ ক্ষেত বাদ দিয়ে তারা বাকি ক্ষেতে বীজ ছড়িয়ে দিল আর চাষ করে দিল। রোজই তারা 1 ভাগ ক্ষেত খুঁড়তো আর বাকি ক্ষেতে চাষ করত। 1 মাস হয়ে গেল। এখন তাদের খেতে যাওয়ার অভ্যাস হয়ে গেল। তাদের বীজগুলিও এখন বড় হয়ে গেল। পরিশ্রম করা এই বীজগুলিকে বড় হয়ে যেতে দেখে তারা তো খুব খুশি হলো। একদিন ক্ষেত থেকে ফেরার পর তারা তাদের বাবা মাকে বলল, বাবা মা, আমরা যে বীজ পুঁতেছিলাম তারা এখন অনেক বড় হয়ে গেছে। ওদের দেখে আমাদের খুব ভালো লাগে। হ্যাঁ মা, এখন আমাদের খুব ভালো ঘুমও হয়। হ্যাঁ, কিন্তু এখন আমরা ওই গুপ্তধনের খোঁজ পাইনি। ক্ষেতের ওই 1 ভাগ খুঁড়তে খুঁড়তে পুকুরের মতো হয়ে গেছে। জানি না আর কত খুঁড়তে হবে। কিন্তু আমরা হার কিছুতেই মানবো না বাবা। কিছুদিনের মধ্যেই বর্ষা এসে গেল। ভারী বৃষ্টির জন্য ওই 4 জন খেতে যেতে পারছিল না। রোজই খুব জোরে বৃষ্টি হতে থাকলো। 1-2 মাস পর যখন বৃষ্টি একটু কম হলো, তখন 4 জন আবার খোঁড়ার জিনিস নিয়ে খেতে চলল। খেতে গিয়ে তারা দেখলো ফসল পুরোপুরি ফলে গেছে। তাদের ক্ষেত ফসলে ভরে গেছে, আর ক্ষেতের 1 ভাগ খোঁড়া অংশ ছোট পুকুরের মতো হয়ে গেছে। ফসল দেখে তারা খুব খুশি হলো, কিন্তু পুকুর দেখে তারা হতাশ হলো, কারণ তাদের সমস্ত পরিশ্রমের জায়গায় জল জমে গেছিল। তারা ঘরে এলো ও তাদের বাবা মাকে সব খুলে বলল। আরে পুত্র, তোমরা কি এখনো বুঝতে পারোনি? তোমরা নিজেরাই ওই ফসল দেখে এত খুশি হয়েছো। আসলে ওই ফসলই তোমাদের গুপ্তধন। ওখানে আর কোনো গুপ্তধন নেই। হ্যাঁ, আর ওই পুকুর যেটা তোমরা নিজেদের হাতে খুঁড়েছ, ওটা তোমাদেরকে গরমকালে খেতে জল দিতে সাহায্য করবে। আমাদের ক্ষমা করো পুত্র, আমরা ছল করেছিলাম, যাতে তোমাদের কাজের অভ্যাস তৈরি হয়ে যায় আর পরিশ্রম করার ফলও বুঝতে পারো। বাবা মা, আমাদের ক্ষমা করে দাও। আমরা বুঝতে পেরেছি, আজ থেকে আমরা রোজ পরিশ্রম করব। হ্যাঁ মা, আমাদের ফসল গ্রামের মধ্যে সবথেকে ভালো। আর এখন আমাদের ক্ষেতে একটা পুকুরও আছে, যেটা আর কারুর কাছে নেই। হ্যাঁ বাবা মা, আমাদের ক্ষমা করে দাও। আজ থেকে তোমাদের আর কোনো নালিশ থাকবে না। আমরা বুঝতে পেরেছি। আজ থেকে আমরা 4 জন মিলে সব কাজ করব। আর বাবা, তোমার বয়স হয়েছে, তুমি এবার বিশ্রাম করো। তাদের এই কথা শুনে সবাই হাসতে থাকলো। কৃষক তার স্ত্রীকে এই উপায়ের জন্য ধন্যবাদ দিল আর তাকে জড়িয়ে ধরলো।